কেউ যদি রান্নাঘরে গিয়ে একটা বাঁধাকপি বা একটা ফুলকপির দিকে তাকান, উনার হয়তো ঘুণাক্ষরেও মনে হবে না যে উনি বিবর্তনের একদম জ্যান্ত প্রমাণের দিকে তাকিয়ে আছেন। মানে ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? একদমই তাই। মানে আমরা সাধারণত ভাবি বিবর্তন মানেই মিউজিয়ামে রাখা ডাইনোসরের কঙ্কাল অথবা ওই বিশাল কোনো গর্ত থেকে খুঁড়ে তোলা প্রাচীন হাড়গোড়। হ্যাঁ, কোটি কোটি বছর আগের কোনো ফসিল আর কি। ঠিক, কিন্তু রিচার্ড ডকিন্স যখন ওনার বিখ্যাত বই দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, দি এভিডেন্স ফর এভলিউশন, সেখানে বিবর্তনের প্রমাণগুলো জড়ো করেন, উনি কিন্তু ওই ধুলো পড়া ফসিল দিয়ে শুরু করেননি। উনি শুরু করেছেন একদম আমাদের বাড়ির আঙিনা থেকে, আমাদের ডাইনিং টেবিল থেকে বলা যায়। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক সেই কাজটাই করতে যাচ্ছি। ডকিন্স কিভাবে প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে ঘটা বিবর্তনের প্রমাণগুলো একের পর এক সাজিয়েছেন, সেটাই দেখব। আর একই সাথে ইন্টেলিজেন্স ডিজাইন বা সৃষ্টিবাদীদের দাবিগুলোকে উনি কিভাবে বৈজ্ঞানিক যুক্তির কষ্টিপাথরে যাচাই করেছেন তার একটা বিস্তারিত চিত্র আমরা তুলে ধরব। হ্যাঁ, আর এখানে বলে রাখা ভালো, আমাদের কাজ কিন্তু কোনো নির্দিষ্ট পক্ষ নেওয়া নয়। আমরা শুধু সোর্স ম্যাটেরিয়াল বা মূল বইটিতে থাকা ধারণাগুলোকেই বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করব। তো ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে আলোচনা করা যাক। ডকিন্স শুরুতেই একটা খুব পরিচিত প্রশ্নের মুখোমুখি হয়েছেন। ওই শুধুই একটা তত্ত্ব বা অনলি আ থিওরি, এই প্রশ্নটা তো একদম। অনেকেই বিবর্তনকে খারিজ করে দিতে গিয়ে এই কথাটা খুব ব্যবহার করেন, বলেন বিবর্তন তো শুধুই একটা তত্ত্ব। কারণ সাধারণ মানুষের কথায় তত্ত্ব বা থিওরি মানে হলো একটা অনুমান। হ্যাঁ, একটা আন্দাজ আর কি। যেমন ধরুন, আমি বললাম আমার একটা থিওরি আছে যে কাল বৃষ্টি হতে পারে, কিন্তু বিজ্ঞানের ভাষায় থিওরি মানে কি এটাই? না, বিজ্ঞানের ভাষায় থিওরি শব্দের অর্থ সম্পূর্ণ ভিন্ন। বিজ্ঞানে কোনো কিছুকে তখনই থিওরি বা তত্ত্ব বলা হয় যখন সেটি অসংখ্য পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ আর প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ এটা কোনো ঢিলছোড়া আন্দাজ নয়। একদমই না। যেমন ধরুন মহাকর্ষ বল বা গ্র্যাভিটি। গ্র্যাভিটিও কিন্তু একটা থিওরি, কিন্তু তাই বলে কেউ 10 তলা ছাদ থেকে লাফ দিয়ে বলবে না যে এটা তো শুধু একটা থিওরি, আমি পড়ব না। হ্যাঁ হ্যাঁ, লাফ দিলে ঠিকই নিচে পড়বে। ঠিক তাই। ডকিন্স বোঝাতে চেয়েছেন যে বিবর্তন ঠিক গ্র্যাভিটির মতোই একটা প্রমাণিত সত্য। আর এই সত্যটা বোঝানোর জন্যই তিনি সেই অদ্ভুত উদাহরণগুলো টেনেছেন। ওই যে কুকুর আর বাঁধাকপি। হ্যাঁ, এই জায়গাটা আমার খুব প্রিয়। বিবর্তনের মতো এমন ভারী একটা বিষয় বোঝাতে গিয়ে হঠাৎ নেকড়ে আর বুনো সরিষা গাছের গল্প কেন? কারণটা আসলে অত্যন্ত যৌক্তিক। মানুষ হাজার হাজার বছর ধরে নিজেদের প্রয়োজনে নেকড়ে থেকে প্রজনন ঘটিয়ে আজকের এই নানা জাতের কুকুরের জন্ম দিয়েছে। এটা তো আমরা সবাই জানি। মানে শিকারের জন্য দরকার হলে মানুষ সেই নেকড়েদেরই প্রজনন ঘটিয়েছে যারা একটু বেশি হিংস্র আর দ্রুত গতির ছিল। একদম। আবার পাহারার জন্য এক জাত, শখের জন্য হয়তো একদম ছোট সাইজের আরেক জাত। গ্রে ডেন থেকে শুরু করে পুডল বা চিহুয়াহুয়া, এরা সবাই কিন্তু এসছে ওই একই পূর্বপুরুষ থেকে। আর বাঁধাকপির ব্যাপারটা, সেটাও কি একই রকম? হ্যাঁ, একইভাবে। একটা সাধারণ বুনো সরিষা গাছ থেকে মানুষই বেছে বেছে প্রজনন ঘটিয়ে তৈরি করেছে বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি বা ওলকপির মতো সবজি। মানুষের এই ইচ্ছাকৃত নির্বাচনকে বলা হয় কৃত্রিম নির্বাচন বা আর্টিফিশিয়াল সিলেকশন। দাঁড়ান, একটু থামাই। সৃষ্টিবাদীরা বা যারা ইন্টেলিজেন্ট ডিজাইনে বিশ্বাস করেন, তারা তো এখানে একটা শক্ত পাল্টা যুক্তি দিতে পারেন। কি রকম যুক্তি? তারা তো বলবেন, আপনি কুকুরকে যতই প্রজনন করান না কেন, সে তো কুকুরই থাকছে, সে তো আর বিড়াল হয়ে যাচ্ছে না, বা বাঁধাকপি তো আম গাছ হয়ে যাচ্ছে না। খুব সুন্দর একটা পয়েন্ট। তাহলে এই কৃত্রিম নির্বাচন দিয়ে কিভাবে প্রমাণ হয় যে একটা এককোষী প্রাণী থেকে বিবর্তিত হয়ে মানুষ তৈরি হতে পারে? হ্যাঁ, চমৎকার একটা পয়েন্ট তুলেছেন। আর ডকিন্স ঠিক এই প্রশ্নটার উত্তর দিতেই সময়ের ধারণাটি নিয়ে আসেন। কৃত্রিম নির্বাচনের সাথে প্রাকৃতিক নির্বাচনের মূল পার্থক্যটা হলো এই বিশাল সময় বা মন্থর সময়। আচ্ছা, মন্থর সময়, সাইলেন্স অ্যান্ড স্লো টাইম। হ্যাঁ, মানুষ যদি মাত্র কয়েক হাজার বছরে কৃত্রিম নির্বাচনের মাধ্যমে জীবের মধ্যে এত বিশাল শারীরিক পরিবর্তন আনতে পারে, যেখানে একটা গ্রে ডেন আর একটা চিহুয়াহুয়া দেখতে সম্পূর্ণ আলাদা, তাহলে ভেবে দেখুন প্রকৃতির হাতে যখন কোটি কোটি বছর সময় থাকে তখন সে কি না করতে পারে। মানে মানুষের কয়েক হাজার বছরের তুলনায় প্রকৃতির কোটি কোটি বছর তো বিশাল একটা ব্যাপার। একদম।
মানুষ মাত্র কয়েক হাজার বছরে যেটা পেরেছে, প্রকৃতি লক্ষ কোটি বছর ধরে সেটা করলে একটা প্রজাতি যে সম্পূর্ণ ভিন্ন একটা প্রজাতিতে রূপান্তরিত হবে, সেটাই তো স্বাভাবিক। ঠিক এই জায়গাতেই বিষয়টি সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। এই যে বিশাল সময়ের কথা বলছেন, এর মানে তো বিবর্তন অত্যন্ত ধীর গতির একটা প্রক্রিয়া। হ্যাঁ, প্রকৃতির এই কোটি কোটি বছরের নীরব এবং মন্থর সময়ে পরিবর্তনগুলো ঘটে। কিন্তু ডকিন্স তো আবার দাবি করেছেন যে বিবর্তন আমাদের চোখের সামনেই ঘটছে। এটা কি এক ধরনের স্ববিরোধিতা হয়ে গেল না? একদিকে বলছি কোটি কোটি বছর লাগে, অন্যদিকে বলছি চোখের সামনেই ঘটছে। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল এই দুটি ধারণার মধ্যকার অপূর্ব বিজ্ঞানভিত্তিক সমন্বয়। বিবর্তন মূলত দুই স্কেলে মাপা যায়, মাইক্রো বিবর্তন আর ম্যাক্রো বিবর্তন, তাই তো? একদম ঠিক। ম্যাক্রো বিবর্তন বা এক প্রজাতি থেকে আরেক প্রজাতিতে রূপান্তর কোনো রাতারাতি ঘটা ম্যাজিক নয়। এটা সেই মন্থল সময়ের নীরব ক্যানভাসে ঘটতে থাকে। একটি প্রজন্মে হয়তো এমন ক্ষুদ্র পরিবর্তন আসে যা খালি চোখে বোঝাই যায় না, কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে সেই ক্ষুদ্র পরিবর্তনগুলো পুঞ্জীভূত হয়ে একসময় বিশাল বিবর্তনের রূপ নেয়। হ্যাঁ ঠিক, এটা অনেকটা ঘড়ির কাঁটার মতো। মানে আমরা ঘন্টার কাঁটাটাকে নড়তে দেখি না, কিন্তু কিছুক্ষণ পর ঠিকই বুঝতে পারি যে সময় পাল্টেছে। একদম নিখুঁত উপমা। ঘন্টার কাঁটা নড়ছে না মনে হলেও আসলে সেটা ক্রমাগত নড়ছে। ডকিন্স যখন বলেন বিবর্তন আমাদের চোখের সামনেই ঘটছে, তখন তিনি মাইক্রো বিবর্তনের দৃশ্যমান প্রমাণের কথা বলছেন। বইয়ে তো রিচার্ড লেন্সকির ব্যাকটেরিয়ার পরীক্ষাটার কথা খুব সুন্দরভাবে বলা আছে। ল্যাবরেটরিতে ব্যাকটেরিয়ার উপর করা রিচার্ড লেন্সকির বিখ্যাত পরীক্ষা। ব্যাকটেরিয়া কিভাবে কয়েক হাজার প্রজন্মের মধ্যে তাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করে ফেলছে বা অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে, সেটা বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে চোখের সামনেই ঘটতে দেখেছেন। কারণ ব্যাকটেরিয়ার জীবনচক্র খুব ছোট, মাত্র কয়েক বছরেই তাদের হাজার হাজার প্রজন্ম পার হয়ে যায়, তাই না? ঠিক ধরেছেন। মানুষের ক্ষেত্রে হাজার হাজার প্রজন্ম পার হতে লক্ষ বছর লাগত। এই মাইক্রোবিবর্তনই যখন বিশাল সময়ের ফ্রেমে ঘটে, তখন সেটা বড় পরিবর্তনের জন্ম দেয়। ডকিন্স দেখাচ্ছেন বিবর্তন শুধু অতীতের কোনো ঘটনা নয়, প্রক্রিয়াটি এখনও চলমান। আচ্ছা, বুঝলাম। চোখের সামনে ব্যাকটেরিয়ার পরিবর্তন হচ্ছে, কিন্তু এই দৃশ্যমান প্রমাণের কথা উঠলেই তো সেই পুরনো তর্কে ফিরে যেতে হয়। কোন তর্কটা? ওই মিসিং লিঙ্কের? হ্যাঁ, যদি বিবর্তন সত্যিই ঘটে থাকে, একটা প্রজাতি যদি ধীরে ধীরে আরেকটা প্রজাতিতে রূপান্তরিত হয়, তাহলে তাদের মাঝামাঝি অবস্থার প্রাণীগুলো কোথায়? কেন সবসময় ওই হারানো যোগসূত্র বা মিসিং লিঙ্ক খোঁজার একটা তাড়না দেখা যায়? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়, এবং সৃষ্টিবাদীরা ঠিক এই জায়গাটিতেই সবচেয়ে বেশি আঘাত করতে চান। মানে উনাদের যুক্তি হলো, যদি ক প্রাণী থেকে গ প্রাণীর উদ্ভব হয়, তবে তাদের মাঝামাঝি খ প্রাণীটির ফসিল কোথায়? একদম। আর বিজ্ঞানীরা যখন অনেক কষ্টে সেই খ প্রাণীটির ফসিল আবিষ্কার করেন, তখন কি হয় জানেন? কি হয়? উনারা তো নিশ্চয় মেনে নেন না। না, উল্টো ঘটনাটা আরও মজার হয়। সৃষ্টিবাদীরা তখন দাবি করেন, বেশ, তাহলে এখন ক আর খ এর মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হলো, আর খ আর গ এর মাঝখানে আর একটা ফাঁকা জায়গা তৈরি হলো। এবার এই দুই নতুন মিসিং লিঙ্কের প্রমাণ কোথায়? ও, তার মানে আপনি যতগুলো গর্ত ভরাট করবেন, তারা দাবি করবেন যে গর্তের সংখ্যা আরও দ্বিগুণ বেড়ে গেছে। ঠিক। এটা অনেকটা সেই জেনোর প্যারাডক্সের মতো, যেখানে আপনি অর্ধেক অর্ধেক পথ করে এগোলে কখনোই গন্তব্যে পৌঁছাতে পারবেন না। ডকিন্স দেখিয়েছেন যে এই মিসিং লিঙ্ক খোঁজার আবেশটাই আসলে অবৈজ্ঞানিক। একটু খুলে বলবেন, অবৈজ্ঞানিক কেন? আমরা তো প্রমাণ চাইতেই পারি। প্রমাণ অবশ্যই চাইবেন, কিন্তু বুঝতে হবে ফসিল বা জীবাশ্ম তৈরি হওয়াটা প্রকৃতির একটা অত্যন্ত বিরল ঘটনা। একটা প্রাণী মারা যাওয়ার পর তার হাড়গোড় পচে না গিয়ে নির্দিষ্ট একটা কাদামাটি বা পাললিক শিলার স্তরে চাপা পড়া, আর তারপর লক্ষ লক্ষ বছর ধরে অবিকৃত থেকে পাথরে পরিণত হওয়া, এটা তো লটারির টিকিট জেতার মতো ব্যাপার। একদম। পৃথিবীর ইতিহাসে জন্ম নেওয়া প্রতিটি প্রাণীর ফসিল পাওয়া যাবে এমনটা আশা করা আসলে বোকামি। কিন্তু যতটুকু পাওয়া গেছে, যেমন আদিম মাছ থেকে উভচর প্রাণীতে রূপান্তরের ফসিল বা ডাইনোসর থেকে পাখির উদ্ভবের ফসিল, তা বিবর্তনের ধারাবাহিকতা প্রমাণের জন্য যথেষ্টর চেয়েও অনেক বেশি। এই ধারাবাহিকতার কথায় আমার একটা অত্যন্ত অদ্ভুত উপমার কথা মনে পড়ে গেল, যা ডকিন্স ব্যবহার করেছেন। উনি মানুষের জন্ম প্রক্রিয়া বা মাতৃগর্ভের 9 মাসের সাথে বিবর্তনের তুলনা করেছেন। অষ্টম অধ্যায়ের ওই রূপকটি তো? হ্যাঁ, আবার প্রথম শুনে মনে হয়েছিল মায়ের গর্ভে কাটানো 9 মাসের সাথে
কোটি কোটি বছরের বিবর্তনের কি সম্পর্ক থাকতে পারে? সম্পর্কটা রূপক অর্থে, তবে এর পেছনের বিজ্ঞানটা অত্যন্ত শক্তিশালী। একটু ভেবে দেখুন, মাতৃগর্ভে একটিমাত্র কোষ বা জাইগোট থেকে একজন মানুষের যাত্রা শুরু হয়। এরপর সেই একটা কোষ বিভাজিত হয়ে 2, 4, 8 করে কোটি কোটি কোষে পরিণত হয়। শুধু তো সংখ্যায় বাড়ে না, কিছু কোষ চোখ তৈরি করে, কিছু কোষ হার্ট তৈরি করে, কিছু কোষ ব্রেন, একটা পূর্ণাঙ্গ মানবদেহ তৈরি হয়। এখন প্রশ্ন হলো, এই বিশাল কর্মযজ্ঞ কে পরিচালনা করছে? কোনো স্থপতি বা ডিজাইনার কি বাইরে থেকে বসে বসে এই কোষগুলোকে সাজায়? না, তা তো নয়। পুরোটাই তো স্বয়ংক্রিয়ভাবে ঘটে। কোষের ভেতরে ডিএনএতে লেখা নিয়ম মেনেই প্রতিটি কোষ রাসায়নিক সংকেতের মাধ্যমে বুঝতে পারে তাকে কি করতে হবে। মানে এখানে ওপর থেকে নির্দেশ দেয়া কোনো কোরিওগ্রাফার নেই? একদম না, পুরোটাই নিচ থেকে উপরে বা বটম আপ একটা প্রক্রিয়া। ডকিন্স ভ্রূণতত্ত্ব বা এমব্রায়োলজি ব্যবহার করে দেখাচ্ছেন যে একটিমাত্র কোষ থেকে যদি মাত্র 9 মাসে বাইরে থেকে কোনো জাদুকরের স্পর্শ ছাড়াই এত জটিল একটা মানবদেহের জন্ম হতে পারে। তবে কোটি কোটি বছর ধরে একটি আদিম এককোষী প্রাণী থেকে অন্ধ প্রাকৃতিক নিয়মে বিবর্তিত হয়ে আজকের এই বৈচিত্র্যময় জীবজগৎ কেন তৈরি হতে পারবে না? ঠিক এটাই মূল কথা। জটিলতার সৃষ্টির জন্য কোনো বুদ্ধিমান ডিজাইনারের প্রয়োজন নেই, ডিএনএ এবং প্রাকৃতিক নির্বাচনই যথেষ্ট। দাঁড়ান, এই ডিজাইনের কথায় একটা খটকা লাগছে। আমরা যখন ডিজাইনারের কথা বলি তখন তো একটা নিখুঁত নকশার কথা ভাবি, কিন্তু আমাদের এই শরীরটাকে আদৌ কোনো নিখুঁত নকশা? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় না। আমাদের মেরুদণ্ডের ব্যথায় ভোগার প্রবণতা, গলার ভেতরের গঠন যেখানে খাবার আটকে আমরা বিষম খাই, বা ধরুন ওই আক্কেল দাঁত, অ্যাপেন্ডিক্স, এগুলো তো কোনো বুদ্ধিমান স্থপতির নিখুঁত নকশা হতে পারে না। একেবারে ঠিক ধরেছেন, আর এটাই বিবর্তনের অন্যতম শক্তিশালী প্রমাণ। ডকিন্স বলছেন যে আমাদের শরীরটা একটা জীবন্ত ইতিহাসের বই। আমাদের সারা গায়ে অতীত বিবর্তনের ইতিহাস লেখা আছে। মানে আমরা একটা জোড়াতালি দেওয়া ডিজাইনের মতো? অনেকটাই। একটা বুদ্ধিমান সত্তা যদি শূন্য থেকে মানুষকে ডিজাইন করত, তাহলে সে কখনো আমাদের রেটিনার স্নায়ুগুলোকে উল্টো করে বসাতো না। ও হ্যাঁ, যার কারণে আমাদের চোখের দৃষ্টিতে ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু থাকে। ঠিক। সে কখনো আমাদের অ্যাপেন্ডিক্সের মতো একটা অকেজো অঙ্গ দিত না, যা মাঝে মাঝে ফেটে গিয়ে মানুষের মৃত্যুর কারণ হয়। অথবা গলার ভেতরে স্নায়ু, যা মস্তিষ্ক থেকে সরাসরি গলায় না এসে পুরো বুক ঘুরে আবার গলায় ফিরে আসে। তার মানে আমরা আসলে অতীত থেকে অনেক কিছু টেনে নিয়ে বেড়াচ্ছি। আমাদের শরীরটা যেন অতীত বিবর্তনের দাগ আর জোড়াতালিতে ভরা একটা মানচিত্র। ঠিক। প্রাকৃতিক নির্বাচন কোনো নিখুঁত জিনিস তৈরি করে না, সে শুধু দেখে বর্তমান অবস্থায় প্রাণীটা টিকে থাকার জন্য যথেষ্ট কিনা। আমরা 4 পেয়ে প্রাণী থেকে 2 পেয়ে হয়েছি বলে আমাদের মেরুদণ্ড এখনও এই সোজা হয়ে হাঁটার পুরো ভার নিতে হিমশিম খায়। তাই আমাদের এত কোমর ব্যথা। এই অসম্পূর্ণতাগুলোই প্রমাণ করে যে আমরা ধাপে ধাপে বিবর্তিত হয়েছি, শূন্য থেকে নিখুঁতভাবে সৃষ্টি হয়নি। আমরা যদি শরীর থেকে একটু বেরিয়ে বাইরের পৃথিবীর দিকে তাকাই, সেখানেও তো এই জোড়াতালি বা ইতিহাসের ছাপ স্পষ্ট। আমি পৃথিবীর ভৌগোলিক গঠনের কথা বলছি। মহাদেশগুলো তো একসময় একসঙ্গে ছিল, তাই না? হ্যাঁ, প্যানজিয়া। আর এই আলাদা হয়ে যাওয়াটাকে মহাদেশীয় সরণ বা কন্টিনেন্টাল ড্রিফট বলে। ডকিন্স এটাকে বলেছেন মহাদেশের সিন্ধুক বা দি আর্ক অফ দ্য কন্টিনেন্টস। আমরা যদি জীবজগতের আত্মীয়তার দিকে তাকাই, তাহলে এই মহাদেশীয় সিন্ধুক একটা বিশাল প্রমাণ। কিন্তু বিষয়টা একটু বুঝিয়ে বলবেন, ভৌগোলিক পরিবর্তনের সাথে প্রজাতির পরিবর্তনের সম্পর্ক কি? সম্পর্কটা হলো আইসোলেশন বা বিচ্ছিন্নতা। ধরেন কোটি বছর আগে একটা আদিম প্রাণী গোষ্ঠী একসাথেই ছিল। এরপর প্লেট টেকটনিক্সের কারণে মহাদেশগুলো আলাদা হতে শুরু করলো। একটা দল হয়তো দক্ষিণ আমেরিকায় আটকা পড়ল, আর একটা দল আফ্রিকায়। ঠিক। এখন এই দুই মহাদেশের পরিবেশ, আবহাওয়া, শিকারী প্রাণী সব আলাদা। ফলে ওই একই পূর্বপুরুষ থেকে আসা প্রাণীরা আলাদা পরিবেশে আলাদাভাবে খাপ খাওয়াতে গিয়ে সম্পূর্ণ ভিন্ন দুটি প্রজাতিতে বিবর্তিত হলো। অস্ট্রেলিয়ার ব্যাপারটা তো এর একটা দারুণ উদাহরণ। হ্যাঁ, অস্ট্রেলিয়ার দিকে তাকান। অস্ট্রেলিয়া মূল ভূখণ্ড থেকে খুব তাড়াতাড়ি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যে কারণে সেখানে ক্যাঙ্গারু বা কোয়ালার মতো মার্সুপিয়াল বা থলেযুক্ত প্রাণীদের এত রমরমা, যা পৃথিবীর অন্য কোথাও সেভাবে দেখা যায় না। ভৌগোলিক বিচ্ছিন্নতা ছাড়া এই জীববৈচিত্র্য ব্যাখ্যা করা তো আসলেই অসম্ভব। একদম।
পরিবেশের সাথে খাপ খাওয়ানোর কথা উঠলেই আর একটা রোমাঞ্চকর কিন্তু একই সাথে একটু নিষ্ঠুর বিষয়ের কথা চলে আসে। প্রকৃতির এই শান্ত এবং সুন্দর রূপের আড়ালে তো আসলে টিকে থাকার এক নিরন্তর যুদ্ধ চলছে, তাই না? হ্যাঁ, ওই শিকার এবং শিকারীর মধ্যে লড়াইটা। জীববিজ্ঞানের ভাষায় একে বলা হয় বিবর্তনীয় সমরাস্ত্র প্রতিযোগিতা বা ইভলিউশনারি আর্মস রেস। আর্মস রেস, যেমন দুই দেশের মধ্যে অস্ত্র তৈরির পাল্লা চলে। অনেকটা সেরকমই। একটা চিতাবাঘ বিবর্তিত হয়েছে আরও জোরে দৌড়ানোর জন্য, যাতে সে হরিণ ধরতে পারে। চিতার পেশি, তার লম্বা লেজ, যা দৌড়ানোর সময় ভারসাম্য রাখে, সবকিছুই তাকে একটা নিখুঁত শিকারী বানিয়েছে। অন্যদিকে হরিণ বিবর্তিত হয়েছে আরও দ্রুত ছুটে পালানোর জন্য, আরও সতর্ক হওয়ার জন্য, যাতে সে চিতার খাবারে পরিণত না হয়। ঠিক, এই যে টিকে থাকার দৌড়, এটি ক্রমাগত প্রাণীদের শরীরকে আরও উন্নত, আরও ধারালো করছে। এই সমরাস্ত্র প্রতিযোগিতার ব্যাপারটা আমাকে সত্যিই ভাবায়। কেউ যদি মনে করেন যে প্রকৃতিকে একজন পরম দয়ালু ডিজাইনার খুব যত্ন করে বানিয়েছেন, তাহলে তো এই আর্মস রেস একটা বিরাট বড় স্ববিরোধিতা। আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেখি, তাহলে বুঝতে পারব এই স্ববিরোধিতাটা কত গভীর। ডকিন্স একে বলেছেন বিবর্তনীয় থিওডিসি বা ইভলিউশনারি থিওডিসি। থিওডিসি এর মানে কি? থিওডিসি হলো সেই দর্শন যা ব্যাখ্যা করার চেষ্টা করে যে ঈশ্বর যদি পরম করুণাময় হন, তবে পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন। এখন ইন্টেলিজেন্ট ডিজাইনের দৃষ্টিকোণ থেকে ভাবুন। আচ্ছা, একজন পরম দয়ালু ডিজাইনার কি চিতাবাঘকে ডিজাইন করেছেন হরিণকে নির্মমভাবে হত্যা করার জন্য? আবার একই ডিজাইনার কি হরিণকেও ডিজাইন করেছেন চিতাবাঘের হাত থেকে বাঁচার জন্য? এটা তো একটা অদ্ভুত খেলা। ডিজাইনার কি নিজের সৃষ্টির সাথেই খেলছেন? হ্যাঁ, একদিকে আপনি শিকারীকে সেরা অস্ত্র দিচ্ছেন, আবার শিকারকেও সেরা বর্ম দিচ্ছেন। এর মানে তো দাঁড়ায় ডিজাইনার নিজেই চাইছেন এই রক্তাক্ত যুদ্ধটা চলুক। একেবারে। প্রকৃতিতে কোনো নির্দিষ্ট দয়ালু ডিজাইনার থাকলে এমন সাংঘর্ষিক ডিজাইন তো থাকতো না, যেখানে একজনের বেঁচে থাকা অন্যজনের যন্ত্রণাদায়ক মৃত্যুর ওপর পুরোপুরি নির্ভরশীল। শুধু তাই নয়, এই দ্রুত দৌড়ানোর একটা অর্থনৈতিক খরচও আছে। চিতাবাঘ দ্রুত দৌড়াতে গিয়ে তার হাড়গোড় এত হালকা করেছে যে সে চাইলেও ভারী পেশি বা বর্ম তৈরি করতে পারবে না। মানে সে খুব সহজেই অন্য প্রাণীর আক্রমণে মারা যেতে পারে। ঠিক, এই আপস বা ট্রেড অফগুলো কেবল অন্ধ প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমেই ব্যাখ্যা করা সম্ভব। প্রাকৃতিক নির্বাচনের কোনো দয়ামায়া নেই, কোনো মাস্টার প্ল্যান নেই। সে শুধু অন্ধভাবে সেই প্রাণীটাকেই টিকিয়ে রাখে যে ওই মুহূর্তের পরিবেশের সাথে তাল মিলিয়ে নিজের অস্ত্র সানিয়ে নিতে পারে। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ালো? আমরা এতক্ষণ রান্নাঘরের বাঁধাকপি আর কুকুরের কৃত্রিম নির্বাচন দিয়ে শুরু করলাম। তারপর দেখলাম মাইক্রো এবং ম্যাক্রো বিবর্তনের পার্থক্য। জানলাম যে জীবাশ্ম বা ফসিল তৈরি হওয়াটা কত বিরল একটা ঘটনা। এরপর আমরা দেখলাম কিভাবে মায়ের গর্ভের 9 মাস আমাদের বিবর্তনের অন্ধ প্রক্রিয়ার প্রমাণ দেয়। আর সবশেষে মহাদেশীয় সিন্ধুক এবং চিতা আর হরিণের টিকে থাকার এই সমরাস্ত্র প্রতিযোগিতা নিয়ে কথা বললাম, যা আমাদের শরীরের অসম্পূর্ণতাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এত বিশাল একটা ক্যানভাসে ডকিন্স আসলে আমাদের কি বার্তা দিতে চেয়েছেন? বার্তাটা লুকিয়ে আছে উনার বইয়ের একদম শেষ অংশে, যেখানে উনি বিবর্তনকে জীবনের সবচেয়ে বড় এবং জাঁকজমকপূর্ণ শো বা প্রদর্শনী হিসেবে আখ্যায়িত করেছেন। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। একদম। বিজ্ঞান আমাদের শেখায় যে আমরা আকাশ থেকে হঠাৎ করে এই পৃথিবীতে জাদুমন্ত্রে আবির্ভূত হইনি। আমরা এই পৃথিবীরই অবিচ্ছেদ্য অংশ। কোটি কোটি বছরের এক মহাকাব্যিক লড়াই, টিকে থাকার সংগ্রাম আর পরিবর্তনের ধারাবাহিকতায় আমাদের আজকের এই অস্তিত্ব। হ্যাঁ, প্রাকৃতিক নির্বাচনের এই অন্ধ কিন্তু যৌক্তিক প্রক্রিয়ার দিকে তাকালে জীবনের এক অদ্ভুত, বিশাল এবং গভীর অর্থের সন্ধান পাওয়া যায়। এখানে কোনো অতিপ্রাকৃত অলৌকিকতার প্রয়োজন নেই। আমাদের চারপাশে ছড়িয়ে থাকা প্রকৃতির এই বাস্তবতায় নিজেই যে কোনো রূপকথার চেয়ে বেশি রোমাঞ্চকর এবং বিস্ময়কর। জীবনের এই বিজ্ঞানভিত্তিক দৃষ্টিকোণ সত্যি আমাদের নিজেদের অস্তিত্বকে নতুন করে ভাবতে শেখায়। একটা ক্ষুদ্র অণুজীব থেকে শুরু করে আজকের এই মস্তিষ্কধারী মানুষ, পুরো যাত্রাটাই এক শ্বাসরুদ্ধকর গল্প। অসাধারণ। তবে শেষ করার আগে যারা শুনছেন তাদের জন্য একটা নতুন প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যেতে চাই। হ্যাঁ, বলুন। আজকের আলোচনায় আমরা বিবর্তনের সমরাস্ত্র প্রতিযোগিতা বা আর্মস রেসের কথা জেনেছি, যেখানে চিতা আর হরিণের মতো প্রাণীরা নিজেদের মধ্যে নিরন্তর লড়াইয়ের মধ্য দিয়ে বিবর্তিত হচ্ছে। প্রশ্ন হলো,
আমাদের মানবদেহ যেহেতু অতীত বিবর্তনের ইতিহাস বহন করে চলেছে, তাহলে বর্তমানে আমরা কি এমন কোনো অদৃশ্য অস্ত্র প্রতিযোগিতার মধ্য দিয়ে যাচ্ছি? হতে পারে সেটা নতুন কোনো শক্তিশালী সুপারবাগ বা ভাইরাসের সাথে আমাদের ইমিউন সিস্টেমের যুদ্ধ। অথবা এমনকি আমাদের নিজেদের তৈরি করা জিন এডিটিং বা প্রযুক্তির সাথে আমাদের টিকে থাকার লড়াই। ঠিক, যা হয়তো আগামী কয়েক হাজার বছর পর ভবিষ্যতের প্রজন্মের শরীরে লেখা ইতিহাস হয়ে থাকবে। আমাদের বিবর্তনের গল্প তো এখনো শেষ হয়নি। কে জানে আগামী অধ্যায়ে কি লেখা আছে। আজ এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে চমৎকার বিজ্ঞান আলোচনায় যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ।